জিনিসটা কি এবং এর কি কি ব্রাঞ্চ আছে। হিস্ট্রি অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রি কোথা থেকে শুরু হলো, কেমিস্ট্রির নামটা কিভাবে এলো, ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রি কী কী ভাগ আছে, এবং স্কোপ অফ কেমিস্ট্রি। কেমিস্ট্রি টুডেস টপিক, হোয়াট ইজ সায়েন্স, ব্রাঞ্চেস অফ সায়েন্স, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ কেমিস্ট্রি, ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি, স্কোপ অফ কেমিস্ট্রি। আগে আসি, হোয়াট ইজ সায়েন্স। সায়েন্স মানে কি, বাংলাতে আমরা সায়েন্সকে কি বলি, বিজ্ঞান। বিজ্ঞান বিশেষ জ্ঞান। একটা কথা আমরা জানি না, জ্ঞান তো আর এখানে বিজ্ঞান, দুটোর মধ্যে পার্থক্য কী, ক্লিয়ার? সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, আর বলে না তোর প্রচুর জ্ঞান আছে, জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে পার্থক্য কী, দুটো কি একই না আলাদা? দেখো, জ্ঞানের যে ইংলিশ সেটা হচ্ছে নলেজ। জ্ঞান মানে কি, নলেজ, আমার নলেজ আছে। আর সায়েন্সের ইংরেজি কি, সায়েন্সের মানে কি, বিজ্ঞান। জ্ঞানের মানে হচ্ছে, নলেজের মানে হচ্ছে জ্ঞান, আর সায়েন্সের মানে হচ্ছে বিজ্ঞান। তাহলে এখান থেকে কী ভাবছো, নলেজ হচ্ছে ফিলিং রিয়েলিটি, এটা একটু বুঝবো, একটু নামটা শুনে রাখো, ফিলিং রিয়েলিটি মানে সত্যের ফিলিং, সত্যের অনুভব। ফিলিং রিয়েলিটি মানে বাস্তবের অনুভব। নলেজে মানে কি, বাস্তবের অনুভব। যেমন কেমন, তুমি দৌড়াচ্ছ, দৌড়াতে দৌড়াতে পড়ে গেলে, তুমি দৌড়াচ্ছ, দৌড়াতে দৌড়াতে পড়ে গেলে কি হবে, তোমার ব্যথা অনুভব হবে, তুমি একটা বাস্তব অনুভব করছো। মা রান্না বান্না করে, তখন কি করেন মা, যে দেখুন জলটাকে তাড়াতাড়ি ফোটার জন্য জলে একটু লবণ দিয়ে দেয়। তোমার মা, ওটা তোমার মায়ের জ্ঞান, তোমার মা জানেন যে ওখানে জলে লবণ দিলে তাড়াতাড়ি ফুটবে, ওটা হচ্ছে জ্ঞান। আর তাহলে কি জ্ঞান, নলেজ কি, নলেজ হচ্ছে জ্ঞান। আর সায়েন্স হচ্ছে বিজ্ঞান, মানে বিশেষভাবে প্রাপ্ত নলেজকেই বলবো বিজ্ঞান, বিশেষভাবে প্রাপ্ত নলেজকেই বলবো সায়েন্স। তাহলে সায়েন্স কী হচ্ছে, সায়েন্স হচ্ছে সার্চিং ফর রিয়েলিটি, নলেজ হচ্ছে ফিলিং ফর রিয়েলিটি, ফিলিং অফ রিয়েলিটি মানে সত্যের অনুভব করবে, আর সায়েন্স হচ্ছে সেই সত্যের সন্ধান করবে। যেমন ওই এক্সাম্পল দিয়ে বোঝাই, তোমার মা হচ্ছে রান্না করছে, তোমার মা জানেন যে একটু লবণ দিলে তাড়াতাড়ি জল ফুটবে, এটা হচ্ছে ফিলিং ফর রিয়েলিটি, মানে তোমার মা এটা নলেজ আছে। কিন্তু তুমি সায়েন্সের স্টুডেন্ট হিসাবে বলবে যে এর পেছনে কারণ কী, কী জন্য তোমার এইটা তাড়াতাড়ি জলটা গরম হচ্ছে, সেটাই বলবে সায়েন্স। তাহলে নলেজ হবে ফিলিং অফ রিয়েলিটি, আর সায়েন্স হবে সার্চিং ফর রিয়েলিটি, ঠিক আছে? তাহলে তুমি বললাম, জলের উদাহরণটা দিলাম, তুমি কেউ পড়ে গেলে ব্যথা অনুভব করবে, এটা হচ্ছে সত্যের, এটা হচ্ছে অনুভব, নলেজ। কিন্তু তুমি বলবে বায়োলজি স্টুডেন্ট হিসেবে কী বলবে, যে না এখানে যে পড়ে গেলেও ওইখানটায় কোষগুলো ড্যামেজ হয়েছে, এই জন্য ব্যথা অনুভব করছে। তো অন করলে অন হবে, অফ করলে অফ হবে, এটা হচ্ছে সে সত্যের অনুভব করছে, সে জানে, নলেজ আছে তার। তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কী বলবে, যে এখানে যখনই সুইচটা অন করলো, সার্কিটটা কানেক্ট হলো, ইলেকট্রন ফ্লো হচ্ছে, এই জন্য ফ্যানটা ঘুরছে। তুমি বুঝতে পারলে দুটো ক্লিয়ার, নলেজ আর সায়েন্স। এবার সায়েন্সটা আমরা কীভাবে হবে, সায়েন্স হচ্ছে স্পেসিফিক অ্যান্ড সিস্টেমেটিক নলেজ ইজ সায়েন্স। স্পেসিফিক অ্যান্ড সিস্টেমেটিক, পর্যবেক্ষণ করব, আমাদের কী কী সায়েন্সে কী কী করতে হবে, প্রথমে পর্যবেক্ষণ করতে হবে, অবজারভেশন করো, তারপরে দেখো কেন, হোয়াই কেন হচ্ছে, তারপরে বলো হাউ কীভাবে হচ্ছে, তারপরে তুমি রেজাল্ট পাবে। প্রথম অবজারভেশন করো, তারপরে কোশ্চেন করো কেন, হোয়াই, তারপরে কোশ্চেন হাউ কীভাবে হচ্ছে, এবং লাস্টে রেজাল্ট পাবে। ক্লিয়ার? তাহলে সায়েন্স আর নলেজের দুটো আলাদা হলো। ব্রাঞ্চেস অফ সায়েন্স, আমাদের সায়েন্সের ব্রাঞ্চেস কী কী আছে দেখো, সায়েন্সের ব্রাঞ্চকে তিন ভাগে ভাগ করেছি। প্রথমে আসবে রিয়েল সায়েন্স। রিয়েল সায়েন্স মানে বেসড অন থিওরি, যেটা থিওরি বেসড, যেমন হচ্ছে না ডালটনস অ্যাটমিক থিওরি, একটা থিওরি দিয়ে দিল। তারপরে আইনস্টাইন ইকুয়েশান, এটাও একটা থিওরি বেস, মানে ইউনিভার্সাল সায়েন্স। এটা ইউনিভার্সে তুমি যেখানেই যাও ইউনিভার্সালে, যদি তুমি আপেলকে উপর থেকে পড়ো, সে নিচেই পড়বে। সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে অস্ত যাবে, এখানে কখনো চেঞ্জ হবে না। এই জন্য বলছি এগুলো হচ্ছে আনচেঞ্জড রিয়েলিটি, ঠিক আছে? একটা রিয়েল সায়েন্স বললাম। সিউডো সায়েন্স মানে চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা সোশ্যাল, এখানে পড়বো সোশ্যাল সায়েন্স। সিউডো সায়েন্স মানে রাজনীতি একটা কিন্তু সোশ্যাল সায়েন্সের মধ্যে আছে। তুমি এখানকে বা তুমি ভাবো অর্থনৈতিক ব্যবস্থা, তুমি এখানকার যে অর্থনৈতিক ব্যবস্থা, ইন্ডিয়াতে রুপি, আমেরিকায় গেলে আলাদা, ইরাকে গেলে আলাদা, তাহলে এটা টেস্ট টু টেস্ট, মানে কমিউনিটি টু কমিউনিটি এটা ভ্যারি করে যায়। তাহলে এটা বলবো সিউডো সায়েন্স। রিয়েল সায়েন্স কি, যেটা কখনো কোথাও ইউনিভার্সে কোথাও চেঞ্জ হবে না, সেটা রিয়েল সায়েন্স। সিউডো সায়েন্স কি, যেটা স্থান টু স্থান, মানে
কমিউনিটি চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে সিউডো সায়েন্স বেসড অন প্যারাডামিক, ঠিক আছে। আর হচ্ছে ফর্মাল সায়েন্স বেসড অন লজিক, মানে তুমি লজিক দেবে, ক্যালকুলেশন দেবে, এটা হচ্ছে ফর্মাল সায়েন্স। সায়েন্স তিন ভাগে মেজর: রিয়েল সায়েন্স, সিউডো সায়েন্স, ফর্মাল সায়েন্স। রিয়েল সায়েন্সে কখনো চেঞ্জ হবে না, সিউডো সায়েন্স কমিউনিটি চেঞ্জ হবে, ফর্মাল সায়েন্স মানে হচ্ছে ফর্মুলা অথবা ক্যালকুলেশন বেস। এবার আমরা রিয়েল সায়েন্সের মধ্যে আসি। বিশ্বকে আমরা কীভাবে ভাগ করতে পারি? দুভাগে, লিভিং স্পেসিস অথবা নন লিভিং স্পেসিস, জড় পদার্থ অথবা জীবিত পদার্থ, এছাড়া তো কিছু নেই। এবার লিভিং স্পেসিস মতলব যারা জীবিত আছে তাদের নিয়ে আমরা যে সায়েন্স আলোচনা করব সেটাকে বলবো বায়োলজিক্যাল সায়েন্স। তাহলে রিয়েল সায়েন্সের মধ্যে লিভিং স্পেসিসকে নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হবে বায়োলজিক্যাল সায়েন্স। এই বায়োলজিতে আবার দুটো ভাগে ভাগ করতে পারি। কেউ প্ল্যান্ট নিয়ে সায়েন্সে পড়বে তাকে বলবো বোটানি, আর যখন অ্যানিমেল নিয়ে পড়বো তখন তাকে বলবো জুওলজি। তাহলে রিয়েল সায়েন্স, তার মধ্যে লিভিং সায়েন্স, তার মধ্যে বায়োলজিক্যাল সায়েন্স। বায়োলজিতে দুটো হবে, যদি কেউ প্ল্যান্ট নিয়ে পড়ে বোটানি, যদি অ্যানিমেল নিয়ে পড়ে জুওলজি। এবার আসি নন লিভিং সায়েন্স, মাস অথবা এনার্জি। কী বলবি? মাস অথবা এনার্জি। নন লিভিং সায়েন্স আমরা দুটো পড়বো, আমরা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। নন লিভিং সায়েন্স হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে কী নিয়ে আলোচনা করব? কেমিস্ট্রিতে আলোচনা করব স্টাডি অফ ম্যাটার। ম্যাটার মানে যে কোনো বস্তু নিয়ে আমরা কেমিস্ট্রিতে আলোচনা করব। কী করব? স্টাডি অফ ম্যাটার, যে কোনো বস্তুতে সম্বন্ধে আমরা কেমিস্ট্রিতে আলোচনা করব। আর ফিজিক্স কী বলবে? ম্যাটার ওর এনার্জির মধ্যে রিলেশন করবে। এবার আমরা পড়বো সিউডো সায়েন্সের মধ্যে কি সোশ্যাল সায়েন্স। বুঝতে পারছো? সামাজিক বিজ্ঞান, এটা সমাজ টু সমাজ চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে আমরা ইকোনমি পড়তে পারো, ইকোনমি বলেছি আগে, ইকোনমি পড়তে পারো, পলিটি পড়তে পারো, সোশিওলজি পড়তে পারো, এগুলো হচ্ছে সব সোশ্যাল সায়েন্সের মধ্যে। নেক্সট আসি কি ফর্মাল সায়েন্স, অথবা ক্যালকুলেশন। ম্যাথমেটিক্স একটা ফর্মাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স একটা ফর্মাল সায়েন্স, কম্পিউটার একটা ফর্মাল সায়েন্স। তাহলে সায়েন্সটা কীভাবে ডেভেলপ করলো, কেমিস্ট্রিটা কোথা থেকে এলো, কেমিস্ট্রির নামটা কেমিস্ট্রি কেন দিলাম, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কারণ দেখো, এবার একটা দেখে নাও এই জিনিসটা আমরা টাইম ফ্রেম জন্মে আগে বলবো খ্রিস্টপূর্বাব্দ, আর যীশুখ্রিস্টের জন্মের পরে বলবো। এইখানটা ধরো যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছেন 1, এর আগে বলবো খ্রিস্টপূর্বাব্দ, এর পরে বলবো খ্রিস্টাব্দ। এটাকে বলা হয় বিসি, বিফোর ক্রাইস্ট, আর এডি অথবা কমন এরা। এডি অথবা সি বলে, এডি ডোমিনি, অ্যানো ডোমিনি বলে, যদি বিফোর কমন এরা আর হচ্ছে কমন। এটা এখানে একটু দেখো, এখানে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছেন, তার আগে কী হবে 500, 1000, দেখো এখান থেকে ধীরে 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 আগে বেড়ে যাচ্ছে, আর এখান থেকে কি বাড়া থেকে কম চালু হয়েছে, 500, 1000, 1500, 2000। আমরা এখন এই জায়গাটায় আছি 2020-এ। ক্লিয়ার? এটা বিসি আর বিসি সি এগুলো ক্লিয়ার হলো, ঠিক আছে। নেক্সট আমরা টোটাল যে আমাদের কেমিস্ট্রি ডেভেলপমেন্টটাকে 4টা এরা মানে কি, এখানে বলছে এরা অফ ডিসকভারি, 4টা এরা মানে 4টা যুগে ভাগ করেছি। প্রথম যুগ প্র্যাকটিক্যাল এরা, এটা 600 BC, মানে বুঝতে পেরেছো 600 BC মানে যীশুখ্রিস্টের জন্মে 600 বছর আগে থেকে আমরা কেমিস্ট্রি শুরু করেছি। যীশুখ্রিস্টের জন্মে 0 ধরে দিলাম, বিফোর বিসি মানে বিফোর ক্রাইস্ট, 600 বছর আগে থেকে আমরা শুরু করেছি প্র্যাকটিক্যাল এরা। প্র্যাকটিক্যাল যে এরা 600 বছর আগে মানুষ ইউজ করতো মেটালস, ওয়েপন এবং ইউটেন্সিল। একে বলে ইজিপ্ট সিভিলাইজেশন, মিশরীয় সভ্যতা। ইতিহাসে পড়েছো মিশরীয় সভ্যতা। তখন দেখেছি আমরা এই যে লোহার বল্লম ইউজ করতো, বাসনপত্র ইউজ করতো, থালা বাসন ইউজ করতো। তাহলে ভাবো তারা মেটাল ব্যবহার শুরু করে দিয়েছে, ইউটেন্সিল ব্যবহার করছে। এটা মানে কি, এটাও তো কেমিস্ট্রি, কারণ এটাও তো ম্যাটার, এটাও তো একটা পদার্থ। তারা এতদিন আগেও তারা কেমিস্ট্রি ব্যবহার করতো, কিন্তু তখন নাম জানতো না। তাহলে এই প্র্যাকটিক্যাল এরাতে আমরা কি ভাই, মেটালের ব্যবহার দেখতে পাই। ফার্স্ট এলিমেন্ট অফ ডিসকভারি, যে এলিমেন্টটা প্রথম, যে মেটালটা প্রথম ডিসকভার হয়েছিল তার নাম কি, কপার। এরকম কপারের মূর্তিও ওই ইতিহাসে আমরা ওই মিশরীয় সভ্যতায় এই যে মমির উপরে দেখতে পেরেছি, মমির উপরে এগুলো দেখতে পেরেছি, মানে তারা কপারের ব্যবহার করতো। তারা ভাবলো কপার ব্যবহার করছি পিওর মেটাল, এর সঙ্গে একটা টিনকে মিশিয়ে দিই, নতুন একটা মিশ্র ধাতু তৈরি করলো, নাম কি, ব্রোঞ্জ। তাহলে তবে থেকেই আমরা ব্রোঞ্জের ব্যবহার শুরু করে দিয়েছি। প্রথম এলিমেন্ট অফ ডিসকভারি কি, কপার, তার সঙ্গে টিন মিশে কি তৈরি করেছে, ব্রোঞ্জ। প্রথম মিশ্র ধাতু কি, ব্রোঞ্জ। গ্লাস,
ডিসকভারি অফ গ্লাস, তারা মাটি এই গ্লাস কাঁচের জিনিসপত্র তৈরি করতে শিখেছে। দেখো এখানে যে কাঁচের জিনিসপত্র, কালারিং কাঁচের জিনিসপত্র তারা তৈরি করা শুরু করেছে। এর মানে কি, কাঁচের উপরে তারা কালার দিচ্ছে। কালার মানে কি, কেমিক্যাল কম্পোজিশন মানে কেমিস্ট্রি। তারা কেমিস্ট্রির ব্যবহার জানতো, কিন্তু তারা জানতো না ওটা কেমিস্ট্রি বলে। তারা কিন্তু তখন থেকে কেমিস্ট্রি ব্যবহার, তারা কালারের ব্যবহার, কালার কম্পোজিশন করতে শিখে গেছে, ডিজাইন করতে শিখে গেছে, মাটির উপরে খোদাই করতে শিখে গেছে। মেক পোয়েট্রি, তারা মাটির জিনিসপত্র তৈরি করতে শুরু করে গেছে তখন থেকে। এবং তারা দেখো মেক ইন মেডিসিন, বিভিন্ন আয়ুর্বেদিক মেডিসিন, তারা এই গাছের জড়িবুটি দিয়ে আয়ুর্বেদিক মেডিসিন তৈরি করতে শিখে গেছে নিজেদের। 600 বছর আগে পর্যন্ত বলা হয়। প্রথম ওরা মেটাল আবিষ্কার করতে শুরু করেছে। প্রথম মেটাল কপার, প্রথম মিশ্র ধাতু ব্রোঞ্জ, গ্লাসের আবিষ্কার শিখে গেছে, থালা মাটির জিনিসপত্রের ব্যবহার শিখে গেছে, মেডিসিন আয়ুর্বেদিক মেডিসিনেরও ব্যবহার শিখে গেছে। তাহলে এটা হলো প্র্যাকটিক্যাল এরা। নেক্সট আমরা যাব গ্রিক এরা, গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা মানে কি, 600 থেকে 300-এর মধ্যে কি সভ্যতা, গ্রিক সভ্যতা। তার আগে কি সভ্যতা ছিল, মিশরীয় সভ্যতা, ইজিপ্ট সভ্যতা। গ্রিক সভ্যতায় প্রথম কি হচ্ছে, ডিসকভারি অফ আয়রন। আমরা কোথায় পাই, আজকে দেখেছি দিল্লিতে কুতুব মিনার আছে। এই যে স্তম্ভটা, এটা ওই 600 বছর আগে তৈরি হয়েছিল, পিওর 415 বিসি। 415 বিসি মানে কি, এর মধ্যে পড়ছে। এত সালে তৈরি হয়েছিল দিল্লিতে। এটা 99.72% আয়রন, পিওর আয়রন থাকে। এখান থেকে আমরা নিদর্শন পাই যে ওই সভ্যতায় আয়রনের ব্যবহার মানুষ শিখে গেছে। এটা আয়রোমিটার হাইট এবং 7 টনের ওয়েট আছে। এটা কিন্তু এখনও এর মানে এত পিওর মেটাল, এখনও কোনো মরিচা বা করশন হয়নি। ক্লিয়ার? নেক্সট এই সময় দেখো গ্রেট ফিলোসফার ডোমেক্রিটাস, তিনি প্রথম বলেছিলেন যে অ্যাটমে মেটালের স্মল পার্টিকেল কি নাম দিয়েছিলেন, মেটাল মেড বাই স্মল পার্টিকেল ইজ কল্ড অ্যাটোমা। কি ইজ কল্ড অ্যাটোমা। মহারিষি কনাদ, ইন্ডিয়ান অ্যালকেমিস্ট মহারিষি কনাদ, তিনি বলেছেন পদার্থের সবচেয়ে ছোট অ্যাটম, ছোট কণাকে, ছোট সাবস্টেন্সকে আমরা বলবো পরমাণু। অ্যালকেমি এরা, অ্যালকেমি এরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এরা ইন কেমিস্ট্রি। অ্যালকেমি এরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই অ্যালকেমির এরার আগে পর্যন্ত যে সমস্ত কেমিস্ট্রি ডেভেলপমেন্ট দেখলাম, ওখানে কিন্তু কোনো রিটিন ব্যবস্থা আবিষ্কার হয়নি। ওখানে কী হতো, আমি যে জ্ঞান জানি আমার নেক্সট জেনারেশনকে দিয়ে দিতাম, তার যে জ্ঞান সে তার নেক্সট জেনারেশনকে দিত। মানে ভার্বালি নলেজ ফ্লো করতো, ভার্বালি নলেজ ফ্লো করতো। তখন কোনো রিটিন ব্যবস্থা ছিল না। অ্যালকেমি এরাতেই প্রথম রিটিন ব্যবস্থা চালু হয়। এই জন্য এইটা হচ্ছে কেমিস্ট্রির খুব ইম্পর্টেন্ট এরা, অ্যালকেমি এরা। অ্যালকেমি এরাতে কী হয়েছিল, ফাদার অফ এনশিয়েন্ট কেমিস্ট্রি নাম কি, ফাদার অফ এনশিয়েন্ট কেমিস্ট্রি জাবির ইবন হায়ান। কার নাম কি, জাবির ইবন হায়ান। অনলি হিজ বুক কিতাব আল কিমায়া, প্রথম বই কেমিস্ট্রি যে এইসব নলেজগুলোকে রিটিন আকারে দেওয়া শুরু করে। জাবির ইবন হায়ান। ওকে, এইখান থেকে এই যে কিতাব আল কিমায়া, এইখান থেকে নামটা আছে আলকেমি। এই কিতাব আল কিমায়া থেকে নামটা আছে আল কিমায়া, আছে না, এল কিমায়া। এখান থেকে এটা লেখা হচ্ছে দ্য কেমি, কথা হচ্ছে কিমায়া, অর্থাৎ ইজিপ্ট, অর্থাৎ পাওয়ার অফ গড। তখন ইনি মনে করতেন যারা অ্যালকেমি নিয়ে গবেষণা করতো তাদের বলা হতো অ্যালকেমিস্ট। এবং যারা এই অ্যালকেমি হচ্ছে দ্য পাওয়ার অফ গড। এই অ্যালকেমি থেকে পরবর্তীকালে কেমিস্ট্রি কথাটা আসে। তাহলে কেমিস্ট্রি প্রথম কিতাবল কিমায়া, এটা হচ্ছে লিখেছিলেন জাবির ইবন হায়ান। এখান থেকে অ্যালকেমি থেকে আসে অ্যালকিমায়া থেকে আসে অ্যালকেমি, সেখান থেকে আসে কেমিস্ট্রি। অ্যালকিমায়া কথার অর্থ কি, দ্য পাওয়ার অফ গড, দ্য পাওয়ার অফ গড। ইজ কনসিডার অ্যাজ রিজিওনাল পাওয়ার অফ নর্থ আফ্রিকা, দে ক্যান ডু ম্যাজিক্যাল চেঞ্জ ইন সায়েন্স। যারা এই সময় একটা নতুন জিনিস তৈরি হয়েছিল, ফিলোজফার স্টোন, নাম শুনেছ, পরশ পাথর। তোমরা দেখো, দি স্টোন ইজিপ্ট ক্যান কনভার্ট এনি মেটাল টু গোল্ড। যারা ইজিপ্ট, তারা এই পরশ পাথরকে যদি ছুঁয়ে দিত যে কোনো মেটালকে, সেটা গোল্ডে কনভার্ট হতো। তাহলে মানুষ তখন পাগল হয়ে গেল। যারা অ্যালকেমি, সবাই ছিল যে আমি অ্যালকেমি হব, আমি পরশ পাথরের আবিষ্কার করব। সবাই ট্রাই করতে থাকলো, বিভিন্ন গবেষণা শুরু করে দিল।
তো বিভিন্ন এই ফিলোজফার স্টোন আবিষ্কার করে গবেষণা শুরু করে দিল। তখন থেকেই আমাদের এই যে এক্সপেরিমেন্ট করা চালু হয়ে গেল, তখন স্টার্টেড কন্ডাক্ট মেনি এক্সপেরিমেন্ট টু গেট ফিলোজফার স্টোন। ঠিক আছে, ওকে। এখন আমরা ওই অ্যালকেমি এটাতেই আছি। প্রথম যে এক্সপেরিমেন্ট করতে করতে প্রথম যে এলিমেন্টটা ডিসকভার হয়েছিল তার নাম কি? ফসফরাস। হেভিং ব্র্যান্ড ইন জার্মান সায়েন্টিস্ট, তিনি কীরকম করেছিলেন দেখো, তিনি কীরকম এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। তিনি একটা তার পরীক্ষাগারে একটা কনিক্যাল ফ্লাক্স নিয়েছিলেন, এরকম এখানে ইউরিন নিয়েছিলেন। ইউরিন নিয়ে সেটাকে ফোটাতে থাকেন, যতক্ষণ ফোটান যতক্ষণ না পর্যন্ত তার লাস্ট রেসিডিউ থাকে, এবং তাতে কি করেন তিনি স্যান্ড অ্যাড করেন। দেখেন একটা মিরাক্কেল চেঞ্জ, যেটা নতুন যে পদার্থ তৈরি হচ্ছে সেটা গ্লো করছে, তখন তিনি তার নাম দেন ফসফরাস। তাহলে প্রথম এলিমেন্ট যেটা ল্যাবরেটরিতে রিসার্চ হয়েছিল ইন রেকর্ডেড কেমিস্ট্রি অবশ্য, ওই রেকর্ডেড কেমিস্ট্রি মানে লেখা হচ্ছে, আগে তো বলেছিলাম ভার্বাল কেমিস্ট্রি ছিল, লেখা হচ্ছে, নাম ছিল ফসফরাস। ওকে, ইন্ডিয়ান হিস্ট্রিতে অ্যালকেমি যুগ ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রির নাম কি? নাগার্জুনা। ইনি একজন ইন্ডিয়ান অ্যালকেমিস্ট ছিলেন, বললাম না, অ্যালকেমি যুগে যারা এইসব নিয়ে গবেষণা করতেন তাদের বলা হতো অ্যালকেমিস্ট। তার রসরত্নাকর একটা গ্রন্থতে তিনি কি বলেন যে বিভিন্ন থেকে কীভাবে বিভিন্ন রকম মেটালকে আলাদা করব, তার প্রসেসটা কে প্রথম দিয়েছিলেন? নাগার্জুনা। কি প্রসেস বেস্ট? নাগার্জুনা প্রথম তার এরকম মেটাল এক্সট্রাকশান প্রসেসটা তিনি দিয়েছিলেন। এই মেটাল এক্সট্রাকশান প্রসেস থেকে আজও আমরা এই যে ইমিটেশন জুয়েলারি, মডার্ন কেমিস্ট্রি জনককে ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি অ্যান্টন লোভেসিয়ার। কী জন্য তিনি ফাদার অফ কেমিস্ট্রি বলা হয়? কনজারভেশন অফ মাস। মানে কি? তিনি বলেছিলেন মাস কখনো চেঞ্জ হবে না, একটা রিয়াকশানের আগে যা মাস থাকবে পরেও তার মাস থাকবে। এটা হচ্ছে অ্যান্টন লোভেসিয়ার। দিস ইজ দ্য ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি। ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি যদি বলে তাহলে বলতে হবে নাগার্জুনা। ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি অ্যান্টন লোভেসিয়ার। ওকে, তাহলে এতদিন আমরা ব্রাঞ্চের অফ কেমিস্ট্রি, আমরা হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট অফ কেমিস্ট্রি পড়লাম। ব্রাঞ্চেস অফ কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রিতে কী করা হয়? স্টাডি অফ ফিজিক্যাল প্রপার্টি অফ সাবস্টেন্স ইনফ্লুয়েন্স অফ কেমিক্যাল রিয়াকশান। ধরো এর ফিজিক্যাল স্টেট, তার টেম্পারেচার প্রেসার ভ্যারিয়েশনে কীরকম চেঞ্জ হয়, তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কীরকম হয়, কেমিক্যাল রিয়াকশান করলে কী কী তৈরি করবে, সব আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে বলবো। নেক্সট ইনঅর্গানিক কেমিস্ট্রি স্টাডি অফ স্ট্রাকচার, কম্পোজিশন অ্যান্ড বিহেভিয়ার অফ ইনঅর্গানিক কম্পাউন্ড অল সাবস্টেন্স আদার দেন কার্বন অ্যান্ড হাইড্রোজেন। কার্বন হাইড্রোজেন ছাড়া যতগুলো আমরা সাবস্টেন্স সবগুলো আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি বলবো। অ্যাকচুয়ালি ইনঅর্গানিক কেমিস্ট্রি আমরা কার্বন অ্যাটম সম্বন্ধে পড়বো। কার্বন অ্যাটম মানে কি? গ্রাফাইট সম্বন্ধে পড়বো, হিরক ডায়মন্ড সম্বন্ধে পড়বো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। তাদের স্ট্রাকচার কেমন এগুলো আমরা সব জানবো। অর্গানিক কেমিস্ট্রিতে কী করবো? ওই যে কার্বন কম্পাউন্ডগুলো দেখছি, কার্বন অ্যাটমটা দেখেছিলাম, সেটা কী কী কম্পাউন্ড তৈরি করে। তখন কার্বন সি একটা অ্যাটম ছিল, কার্বন সে কী তৈরি করে? CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। সেই অ্যাটমটা কীভাবে তৈরি করছে, তার প্রপার্টি কেমন, সেগুলো আমরা পড়বো অর্গানিক কেমিস্ট্রিতে। তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমরা তাদের ফিজিক্যাল প্রপার্টি পড়বো, রিয়াকশান কীভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে দেখবো। ইনঅর্গানিক কেমিস্ট্রি আমরা আবার স্ট্রাকচার পড়বো, কীভাবে তার গঠনটা দেখবো। অর্গানিক কেমিস্ট্রিতে আমরা দেখব সে নতুন প্রোডাক্ট তৈরি করছে, কীভাবে তৈরি করছে, তার কম্পাউন্ডের বিহেভিয়ারটা কেমন হবে সেগুলো। মানে ইনঅর্গানিকের কার্বন অ্যাটমটা সম্বন্ধে পড়বো, আর অর্গানিকের কার্বনের কম্পাউন্ড সম্বন্ধে পড়বো। সে কি নতুন কী কম্পাউন্ড তৈরি করছে, কীভাবে তৈরি করছে। বায়োকেমিস্ট্রি স্টাডি অফ স্ট্রাকচার, কম্পোজিশন, বিহেভিয়ার, লাইফ সেলের উপরে কাজ করলে সেটা হবে বায়োকেমিস্ট্রি। নেক্সট আসবে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি মানে হচ্ছে স্টাডি অফ সেপারেশন, যে আমরা কোনো কিছু আমাদের অ্যাটমসফিয়ারের সায়েন্স, এগ্রিকালচার সায়েন্স, মেডিকেল সায়েন্স, বায়োকেমিস্ট্রি, ফরেন্সিক ল্যাবে তো কেমিস্ট্রি প্রচুর লাগে, ওদের তো টেস্টিংয়ের উপরে থাকে, সলিড স্টেট ফিজিক্স, এনভায়রনমেন্ট, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সব ক্ষেত্রেই তোমাকে কেমিস্ট্রির উপর নির্ভর করে। এমন নয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবার উপরেই নির্ভর করে সায়েন্স পড়তে হবে। ওকে, উইথ সায়েন্স, ঠিক আছে। চ্যাপ্টারে ঢোকার আগে জিরো থেকে আমরা স্টার্ট করে দিলাম। এবার
নেক্সট আমরা চ্যাপ্টারে ঢুকবো, ওখানে আমরা অ্যাটম নিয়ে পড়বো, ঠিক আছে।